প্রথমে আমি ভয়েস ফর রিফর্ম এবং টিপ্যাপকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা ইনিশিয়েটিভ আয়োজন করার জন্য এবং সেখানে আসলে রেগুলেটরকে ইনক্লুড করার জন্য। এটা আসলে সম্মানের একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হলো এখানে আমার যারা সহ স্পিকার আছেন এবং যিনি মূল প্রবন্ধ দিলেন ওনারা এতটাই এক্সপিরিয়েন্সড এই ফিল্ডে, আসলে এই অবস্থায় ওনারা যে প্রেজেন্টেশনগুলো দিয়েছেন তার বাইরে আসলে কোনো ডাইমেনশন অ্যাড করার নাই বলে আমি মনে করি। স্টিল আমি এখানে আমাদের রেগুলেটরের একটা দায়বদ্ধতা আছে ইন্ডাস্ট্রির প্রতি, জনগণের প্রতি, সবার প্রতি রেগুলেটরের একটা দায়বদ্ধতা থাকে। সেই পার্সপেক্টিভেই আমি কিছু কথা বলার চেষ্টা করব। প্রথম বিষয়টা হলো যে আমরা যে কোনো ধরনের পলিসি যখন করি না কেন আমাদেরকে আসলে তিনটা দিক ব্যালেন্স করতে হয়। একটা হলো গিয়ে স্বাভাবিকভাবে গ্রাহক, দ্বিতীয়ত হলো গিয়ে অপারেটর এবং তৃতীয়ত হলো গিয়ে সরকার। এও কিন্তু আমাদেরকে ব্যালেন্স করতে হয়। কাজে এই তিনটাকে যখন আমি ব্যালেন্স করি তখন এই প্লেনটাকে কিন্তু সোজা রাখা খুব কষ্ট। আমার একটা ত্রিভুজের তিনটা কোণের মধ্যে যে কোনো একটা কোণে যদি আমার ওয়েটটা বেশি পড়ে যায় আমার ব্যালেন্সটা ঠিক থাকবে না। এখন এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই তিনটা পয়েন্টই কিন্তু এখানে ইন্ডাস্ট্রির রিপ্রেজেন্টেটিভ আছেন, এখানে মানে বিভিন্ন সংস্থার রিপ্রেজেন্টেটিভ আছেন, এরা সবাই কিন্তু এই তিনটা পয়েন্টই অ্যাকনোলেজ করেছেন। শাহেদ ভাই যেরকম সরকারের রেভিনিউ কমে যাওয়ার বিষয়টা অ্যাকনোলেজ করেছেন, অন্যান্যরা আপনার অ্যাকনোলেজ করেছেন সরকারের বিভিন্ন সীমাবদ্ধতার বিষয়। এখন আমাদের যে মূল প্রতিপাদ্যটা আছে যে ভয়েস মানে ভয়েস যে আমাদের ফ্লোর সিলিং আছে এটাকে সরাই ফেলা বা এটাকে রিমুভ করা, এইটাতে যাওয়ার আগে আমি জাস্ট দুই তিনটা স্ট্যাটিস্টিক্স বলবো। যে আমাদের কিন্তু আমার যেটা মনে পড়ে 2001 সালে কিন্তু আমাদের ভয়েসের দাম ছিল অ্যারাউন্ড 10 টাকার উপরে, পরে সেটা 2011 সালে 83 পয়সার মধ্যে চলে আসছে। 2012 সালের আমি দেখতেছিলাম আমাদের সাবস্ক্রাইবার ছিল, টোটাল মোবাইল ফোন সাবস্ক্রাইবার ছিল অ্যারাউন্ড বোধহয় কত মিলিয়ন হবে, 2000 ছিল অ্যারাউন্ড 87 মিলিয়নের মতো। আমার টোটাল 2012 সালে আমার টোটাল মোবাইল ফোন সাবস্ক্রাইবার ছিল 87 মিলিয়নের মতো। 2018-তে এটা গিয়ে দাঁড়ালো 157 মিলিয়নের মতো। আপনি দেখেন যে রাইসটা কিন্তু মোটামুটি ভালো, কিন্তু 2026 সালে আজকে এটা কিন্তু 187 মিলিয়নের মতো। তার মানে আমার কিন্তু সাবস্ক্রাইবার গ্রোথটা বাড়তেছে না। এবং আমরা একটা মোবাইল ফোন অপারেটরের প্রফিট লেম্যানস টার্মে কিভাবে চিন্তা করি, তার সাবস্ক্রাইবার গ্রোথ কত বাড়ছে। আমার যদি এতগুলা সিম বিক্রি না হয় তাহলে মোবাইল ফোন অপারেটররা যারা আছে তারা কিছুটা টেনশনে পড়ে যায়, কিন্তু মোবাইল ফোন সিম বিক্রি কিন্তু বাড়বে না। মার্কেট কিন্তু অনেকটা স্যাচুরেশনের পর্যায়ে চলে আসছে। কাজে আমাদেরকে কিন্তু এই বিষয়গুলা কগনিজেন্সে নিতে হবে। আরেকটা স্ট্যাটিস্টিক্স আমি বলি, আমি রিসেন্ট টাইমে দেখতেছিলাম যে গত 1 বছরের মধ্যে আপনার আসলে ভয়েস কল কিরকম হয়েছে। আমি যেটা দেখছিলাম যে 4টা অপারেটরেরই ভয়েস কলের রেটটা কিন্তু কমেছে, এমন কোনো অপারেটর নাই যারটা বেড়েছে। 4টা অপারেটরের ভয়েস কলের গ্রোথটা কমেছে। এখন আমি যদি এই বিষয়গুলোকে অ্যাড্রেস না করি তাহলে কিন্তু আমার মার্কেট থেকে একটা বা দুইটা অপারেটর ঝরে যেতে পারে, যেটা কিন্তু আমরা চাই না। একটা বা দুইটা অপারেটর যদি ঝরে যায় তাহলে মার্কেটটা কিন্তু মনোপলি বা ডুওপলির দিকে চলে যেতে পারে বা মনোপলির দিকে চলে যেতে পারে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় আরেকটা পয়েন্ট হলো যে আমার গ্রাহক, রেগুলেটরি পয়েন্টটা আগে একটু বলি। মাহতাব ভাই এটা রাইটলি আইডেন্টিফাই করেছেন। পৃথিবীর আসলে আমি অন্তত খুঁজে পাইনি গতকালকে যে কোনো দেশে ফ্লোর প্রাইস আছে কিনা। ফ্লোর প্রাইস নাই, তবে রেগুলেটর যেটা করে, রেগুলেটর রিটেল প্রাইসটাকে রেগুলেট করে। যেটা আমার মনে হয়, যেটা শাহেদ ভাই বলার চেষ্টা করছিলাম, যেটা মনে হয় কোনো ফ্লোর প্রাইস থাকবে না, কিন্তু কোনো অপারেটর যদি অ্যাব্রাপ্টলি কোনো প্রাইস দিতে চায় বা সে যখন একটা ট্যারিফ দিবে, প্রত্যেকটা ট্যারিফ দেওয়ার আগে সে রেগুলেটরের কাছ থেকে পারমিশন নিয়ে নেয়। এটা কিছু দেশে আছে, বোধহয় বললেন 40টার মতো দেশে আছে। আবার কিছু দেশে আছে রেগুলেটর এই রিটেল প্রাইসটাকে একদম কন্ট্রোলই করে না, সেটা সে মার্কেটের উপর ছেড়ে দিছে। তবে যদি দেখে যে কখন কোনো আনইভেন সিচুয়েশনে যখন সৃষ্টি হয় তখন অবশ্যই রেগুলেটর সেখানে ইন্টারভেন করে। রেগুলেটরের কাজই হলো গিয়ে এই ইন্টারভেনটা করা। এবার আসি হলো গিয়ে
যে আমি আমার গ্রাহককে, আমি যদি এই প্রাইসটা তুলে নেই তাহলে গ্রাহক এফেক্ট হবে কি হবে না। আমরা দেখতেছি গ্রাহকের সুবিধা হওয়ার সম্ভাবনাই বেশি, তার কারণ অপারেটরের খেলার ইয়াটা বাড়ে, সে বিভিন্নভাবে বান্ডেল অফার করতে পারে, সে লোয়ার প্রাইসে হয়তো গ্রাহককে টানতে পারে তার নেটওয়ার্কে, এরকম অনেকগুলো অপশন তৈরি হয় যদি আমরা ভয়েস প্রাইসটাকে কমাই দেই বা রিমুভ করে দিই। তবে এটাও সত্য যে এখনো কিন্তু বাংলাদেশের, আমরা যদি সবচেয়ে অপটিমিস্টিক ডাটাটাই ধরি, 30% মানুষ কিন্তু এখনো আপনার কি বলে স্মার্টফোন নাই তাদের হাতে। কাজে তারা কিন্তু পিওরলি আপনার ভয়েস এবং SMS এর উপর নির্ভর করে। হোয়াটসঅ্যাপ যে জিনিসটাকে আপনার একসাথে কভার করে, সে ভয়েসও দিচ্ছে, সে মেসেজও দিচ্ছে, সেই জিনিসটা কিন্তু এখনো 30% মানুষের জন্য বা হাউসহোল্ডের জন্য সেটা, তাকে ভয়েসের জন্য একটা প্রোডাক্ট কিনতে হবে, তাকে SMS এর জন্য একটা প্রোডাক্ট কিনতে হবে, দুইটা প্রোডাক্ট কিনতে হবে। তো এখন এই সেগমেন্টটাকে কি কিন্তু আমি ছেড়ে দিতে পারবো না। আমার এটা 30% কেন, এটা যদি আপনার 20% বা 10%ও নেমে আসে, তবুও এই সেগমেন্টটাকে আমাকে অ্যাড্রেস করতে হবে যখন আমি রেগুলেশনটা তৈরি করব। কাজেই এইখানে মানে এই সামগ্রিক, এই যে আপনাদেরকে আমি কতগুলো সিনারিওর কথা বললাম, কতগুলো বিষয়ের কথা বললাম, সেই বিষয়গুলোর প্রেক্ষিতে আচ্ছা আরেকটা বিষয় বলে নিই, যেটা শাহেদ ভাই বলেছেন এবং যেটা আমি মানে কিছুটা ওনার সাথে একমত, যে পৃথিবীর অন্যান্য দেশে মোবাইল ফোন অপারেটরদের যেরকম বিজনেস অপরচুনিটি আছে, আমাদের দেশে সেটা নাই। যেরকম এই যে এম-পেসার কথাই বললেন কেনিয়াতে, ওরা কিন্তু MFS সার্ভিসও দিচ্ছে, আবার ওরা কিন্তু মোবাইল ফোন সার্ভিসও দিচ্ছে। আমাদের দেশে কিন্তু এখনো মোবাইল ফোন অপারেটররা এই ধরনের ফিনান্সিয়াল সার্ভিস দেওয়ার সুযোগটা পায় নাই, যদিও ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস পুরোটাই মোবাইল ফোন অপারেটরের নেটওয়ার্কের উপর বেস করে চলছে। তো আমি বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, আমার সামারিটা অনেকটা এরকম হবে। আমি বলবো ডেফিনেটলি এই জিনিসটাকে রিভিউ করা উচিত, এটার কোনো অল্টারনেটিভ নাই, বরঞ্চ ইট ইজ ডিলেড, আমি বলবো এটা দেরি হয়ে গেছে। প্রথম কথা হলো কি যে কস্ট রিভিউটা করা উচিত, দেখা উচিত 2018 সালের পরে এতদিন যে মার্কেটটা এইভাবে চলেছে, এটা আসলে চলতে দেওয়া উচিত হয়নি। আমাদের কস্টের রিভিউটা আর্জেন্টলি শুরু করা উচিত এবং এটাকে করা উচিত। আমরা যদি দেখি কস্ট রিভিউর উপর বেস করে আমরা সিনারিওটা পাবো, যদি দেখি যে হ্যাঁ এখানে আসলে রিটেইল প্রাইসটাকে মানে ফ্লোর প্রাইস বা সিলিং প্রাইসটাকে যদি সরানোর প্রয়োজন মনে হয়, আমি বলবো যে আই এম নট কনফিডেন্ট, যেটা মানে আমার কাছে ডাটা নাই এই মুহূর্তে যেটার উপর বেস করে আমি বলতে পারবো এটা এখনই সরাতে হবে। যদি মনে হয় যে এটা সরানো প্রয়োজন, তাহলে এটাকে আমাদের গ্র্যাজুয়ালি সরানো উচিত, যেটা মাহতাব ভাইও প্রপোজ করেছেন। কিন্তু মাহতাব ভাইয়ের প্রপোজালটা আমার কাছে মনে হয়েছে মানে একটু বেশি দ্রুত, আমার মনে হয় একটু স্লো যেতে পারে, নট আফটার এভরি কোয়ার্টার। হ্যাঁ, এটাকে এই সময়টাকে আমাদের একটু চিন্তা ভাবনা করে নির্ধারণ করতে হবে। এবং আরেকটা তৃতীয় প্রপোজাল আমার যেটা থাকবে, যে এই জিনিসটাকে আগামী 8 বছরের জন্য এভাবে ফেলে রাখাটা আসলে ঠিক হবে না। টেলিকম মার্কেটটা ডাইনামিক, কিন্তু এটার যদি ডাইনামিক্যালি চলতে দিতে হয়, তাহলে এটার জন্য ডাইনামিক পরিবেশটা তৈরি করে দিতে হবে। আমার এই কস্ট রিভিউটা এটা রেগুলার থাকা উচিত, যাতে আমি ইমিডিয়েটলি বা যখনই আমি প্রয়োজন মনে করব সেই অনুযায়ী আমি আমার মার্কেটটাকে রেগুলেট বা ফ্যাসিলিটেট করতে পারবো। তো এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।